কিছু জিনিস কথাতেই আছে, যাদের সাথে ঘটে তারাই বুঝতে পারে তাদের সাথে কি হচ্ছে। যাদের সাথে এরকম কোনোদিন ঘটেনি তারা গুণাক্ষরেও টের পাবে না যে কি হতে পারে। আর আমরা কখনোই চাইবো না যে কারোর সাথে এরকম ভৌতিক অভিজ্ঞতা ঘটুক খুব কাছ থেকে, যেটা খুব ভয়ের। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। সামনে কিন্তু ফলহারিণী আমাবস্যা, 16ই মে শনিবার। সেই দিনে যে টোটকাগুলো দেব কেউ কিন্তু মিস করবে না। সেদিন এক হচ্ছে শনিবার, কালী পুজো, আমাবস্যা, সাথে হচ্ছে শনি জয়ন্তী। বুঝতে পারছো সেই দিনটা কতটা গুরুত্বপূর্ণ। সেই দিনে যতগুলো টিপস তোমাদের জন্য আসবে সকল টিপসগুলো কিন্তু অ্যাপ্লাই করবে। তো চলো এবার আমরা ঘটনায় ফিরি। আজকে যে ঘটনাটা আমি বলবো, তুহিন আমাদেরকে পাঠায়। তুহিন দত্ত হাবড়ায় থাকে। ও বলে, দিদিভাই ঘটনাটা আমার সাথে ঘটে যখন, তখন আমার 18-19 বছর বয়স, আমি স্কুলে পড়ি তখন। দিদিভাই আসলে এই জিনিসগুলো যাদের সাথে ঘটে না তারা না কখনো এগুলোর সাথে রিলেট করতে পারে না যে বাস্তবে এগুলো ঘটে। অনেকে ভাবে হয়তো গল্প বলছে, কিন্তু না, এটা কোনো গল্প না, এটা একটা বাস্তব, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকলকে বলবো একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবাইকে বলবো বেশি বেশি করে কমেন্ট করবে। ঘটনাটা এবার বলি, শোনো। আমাদের তুহিন ভাই ও বলে, দিদিভাই এখন তো আমি সেটেলমেন্ট হয়ে গেছি, দেন আমার বিবাহিত জীবন নিয়ে আমি ভালো আছি। এখনও পর্যন্ত আমি আমার শ্বশুর বাড়ি গেলে অথবা যদি আমার ওল্ড ফ্রেন্ডের সাথে দেখা হয়, তো ওরা যারা ওই সময় আমার সাথে ছিল, কখনো ওরা সেই অভিজ্ঞতা বলে, নয়তো কখনো আমি শ্বশুর বাড়িতে গিয়ে আমার শালিকে, শালাকে অথবা বন্ধুদের সাথে আমিও কিন্তু এখনও সেই জিনিসটা মনে করি। কি ঘটেছিল এবার বলবো। ঠিক সময়টা ছিল এই একই টাইম, গরমের সময়। প্রচুর বাড়িতে বাড়িতে আগে হাবড়া যেহেতু আমি যখন বলছি তখন সালটা ছিল ওই ধরে নাও 1984-85 সালের আমি কিন্তু ঘটনা বলছি। তখন ভাইয়ের বয়স ছিল 18-19 বছর। তুহিনের ভাই বলে, দিদিভাই আমাদের এখানে এখনো পর্যন্ত গ্রাম্য পরিবেশ আছে। আর 1985-86 সালের আমি ঘটনাটা তোমাদের শেয়ার করছি। ওই সময় তো এখনের তুলনায় আরও বেশি গাছপালা ছিল, আরও বেশি রাস্তাঘাট কাঁচা ছিল, লাইটের ব্যবস্থাও সেরকম ছিল না। তো আমরা প্রত্যেককেই দাদা, ভাই, আমাদের বাবা, ধরো জেঠু, কাকু বা বন্ধু বান্ধবের কাছ দিয়ে শুনি যে ছোটবেলায় তারা, বিশেষ করে ছেলেরা, কারোর না কারোর প্রতিবেশীর গাছ থেকে কিছু না কিছু ফল, ফুল চুরি করেছেই। ওটা চুরি করা বলে না ঠিক, ওটা একটা বাল্যকালে বন্ধুদের সাথে আনন্দ করা বলে। আমাদের তুহিন ভাই বলে, দিদিভাই ওই সময় বাড়ির অবস্থা কিন্তু আমাদের খুব একটা খারাপ ছিল না, বরাবরই সচ্ছল অবস্থা। আমাদের পারিবারিক আর্থিক অবস্থা ভালো, কিন্তু আমরা বন্ধুরা মিলে যখনই একসঙ্গে গ্যাদারিং হতাম, তখন কোনো জায়গায় কার বাড়িতে লিচু গাছে লিচু হয়েছে, কার বাড়িতে কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, কার বাড়িতে আম হয়েছে, পেয়ারা হয়েছে, জাম হয়েছে, মানে নানা রকম আলোচনা আমাদের হতো। ওই সময় তো এত পার্টি পলিটিক্সের আলোচনা ছিল না, এই হচ্ছে ওই হচ্ছে ওইসব ছিল না, কার কাছে কি হচ্ছে সেই আলোচনা হতো। আর এখনকারের মতো এত সমালোচনা কিন্তু হতো না। ওগুলো হতো ওই কাকিমা, জেঠিমা, ঠাকুমা যখন একসঙ্গে সবাই বসতো, একটা মহল, সেটা আলাদা। কিন্তু আমাদের জেনারেশনে এসব তখন ছিল না। তখন ওই কার বাড়িতে ফলমূল হয়েছে, কখন আমরা পাড়তে যাব, কার বাড়িতে ফলমূল চুরি করা যায়, তখন এইসব আমাদের আলোচনা ছিল। সেরকমই এক সন্ধ্যায় আকাশে কালো মেঘ, বন্ধুরা রকে বসে, পাশেই ধুধু প্রান্তর মাঠ যেখানে ধান চাষ হয়, ফাঁকা খোলা আকাশের নিচে ঠান্ডা হাওয়া, আকাশে মেঘের গর্জন, বসে আমরা 7-8 জন বন্ধু সাইকেল নিয়ে সবাই পড়তে যাব। হঠাৎ আমরা দাঁড়িয়ে পড়ে আলোচনা করছি যে এই
আরে তুষারদের বাড়িতে কত দেখেছিস, কাঁঠাল হয়েছে, মানে এঁচড় ধরেছে। তো আর এক বন্ধু বলল, বাবাই, যে তোর হয়েছে তো কি হয়েছে, ওরা কি খাবে নাকি, খাবো তো আমরা। মানে আমাদের খাওয়াটা বড় কথা ছিল না, মানে একসঙ্গে যাওয়া রাতের অন্ধকারে বা সন্ধ্যাবেলা বা ভোরবেলা কাক ভোরে গিয়ে ওই চুরি করাটা ছিল আমাদের আনন্দ। ওই খাওয়া দাওয়ায় আমরা তো ইন্টারেস্ট ছিলাম না। তো ভাই বলে, দিদি, আমরা ওখানে দাঁড়িয়েই আলোচনা করলাম যে সময় নষ্ট করা যাবে না, কারণ আমাদের মতো চোর কিন্তু পাড়াতে শুধু আমরা, আমাদের ওই 7-8 জন ছিল না, আমাদের থেকে একটু উঁচু যারা সিনিয়র তারাও করতো, আমরা জানতাম, আবার তারাও জানতো আমরাও করি। আবার আমাদের থেকে একটু যারা বয়সে কম, আমাদের জুনিয়র, তারাও করতো। হ্যাঁ, হয়তো তারা অতটা সাহস পেত না, তবুও করতো। এবার আমরা আলোচনা করলাম, বেশি মানে সময় ধরে কিন্তু ফেলে রাখা যাবে না ভাই, কারণ আমরা প্ল্যান করছি, হয়তো দেখা গেল এরকম হয়েছে, তার আগের বছরও এরকম হয়েছে, একজনের বাড়িতে মানে এক কাকার বাড়িতে অনেক লিচু, আমরা অপেক্ষা করছি লিচুটা একটু পাকলে, একটু লালচে হবে, আমরা লিচু পাড়তে যাবো। ও মা, লিচু কখন পাকলো, কবে লিচু কোন চোর নিয়ে গেল, আমরা কিছু বুঝতেই পারলাম না। এই দিকে চুরি হলে পারেই, যেহেতু আমরাও চুরি করি, যার বাড়িতে চুরি হয় তারা এসে আমাদের বাড়িতেও গালিগালাজ করে যায় সকালবেলা। আর সবারই মানে যারা যারা টার্গেট পারসন, আমাদের যতগুলো ছেলে আছে, তো আমরা খোলা আকাশের তলায় সন্ধ্যাবেলা পড়তে যাব। তখন তাড়াতাড়ি করে আমরা একটা প্ল্যান করলাম, যে দেখ, কালকে সকালবেলা এই বিষয় নিয়ে আমাদের কথা হবে, ঠিক আছে? আমরা কিন্তু যাব ওই বাড়িতে, মানে এখানে আমি নামটা নিচ্ছি না, ওই গ্রামের মধ্যেই 7-8টা বাড়ির পরেই সেই বাড়িটা। তো ভালো কথা, যে যার মতো সাইকেল নিয়ে পড়তে চলে যায়। একদম যেখানে সবাই গল্প করছিল ফাঁকা, আকাশে কালো মেঘ, বৃষ্টিও আসে, সেই দিনের মতো পড়ে টড়ে বাড়ি চলে যায়, একদম ভদ্র ছেলে বাড়ি যায়। তুইন ভাই বলে, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতেই চলে গেলাম, আমাদের সামনে একটা মুদিখানা দোকান আছে, মায়ের কাছ থেকে 2 টাকা নিয়ে শ্যাম্পু আনবো, মা 2 টাকা দাও তো। অ্যাকচুয়ালি এমনি তো বেরোলে মা চিৎকার করবে, কোথায় যাচ্ছিস, সকালবেলা স্কুল আছে, এখন শ্যাম্পু মাখবো বলে 2 টাকা পকেটে নিয়ে, হাফ প্যান্টের পকেটে করে নিয়ে যাই। সবাইকে বলা আছে ওই কাকার দোকানে আসবি, প্ল্যান করতে হবে তো। তো গিয়ে দেখলাম মোটামুটি 3 জন দাঁড়িয়ে আছে। এবার সবাই যদি না আসে আলোচনাটা হয় না, কিন্তু সবার জন্য তো অপেক্ষা করতে পারবো না, কারণ স্কুল যেতে হবে, দেরি হলে তো মা বলবে 2টো শ্যাম্পু আনতে আধ ঘন্টা লেগে গেল, পাড়া গ্রামের মধ্যে দোকান, তুই তো বাজারে যাসনি, মায়ের তো চিৎকার শুনতে হবে। তাই জন্য চুপচাপ ওই 4 জন আমাকে নিয়ে, 3 জন অলরেডি দাঁড়িয়েছিল দোকানের কাছে। আমরা আলোচনা করলাম, আজকে আমরা রাতের বেলা চুপচাপ বেরোবো। কি বলে বেরোবো, বাড়ি থেকে তো কিছু বলতে হবে। বুদ্ধি হলো বাবাই। বাবাই বলল, আরে বলবি একটা এক্সাম সামনে আছে, নোট দিয়েছে, আমাদের নোটসগুলো সব লিখতে হবে, বলে সবাই বেরোবো একই কথা বলে। কেউ বলবে বাবাইয়ের বাড়ি যাচ্ছি, কেউ বলবে তুইনের বাড়ি, কেউ বলবে গোপালের বাড়ি, এরকম নাম নিয়ে বেরোবে। চলো, কথা হয়ে গেল। কখন না 9টার সময়। ভালো কথা। এবার মা বাবাও জানে যে বন্ধুর বাড়িতে গেলে পারে 9টায় বললে 10টা 11টা তো বাজবে, আর সব তো গ্রামের মধ্যে, পাড়ার মধ্যেই। সকালবেলা স্কুল যায়, খাওয়া দাওয়া করে, মায়ের বকুনিও খায়, বিকেল হয়, সেদিন পড়াটা ছিল না। তো সবাই, আর ওই সময় কেউ তো ফোন ব্যবহার করতো না, হাতে 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 সবার ওইসব ফোন টোন ছিল না। ওই দেখা হলে একজনকে বলে দিত, সে আবার সবাইকে কানে কানে সাইকেলে করে বাড়ি গিয়ে, এই পরীক্ষায় এইটা দেবে রে, এটা ম্যাম দাগিয়ে দিয়েছে, এটা মাস্টারমশাই বলেছে এটা করতে, অ্যাকচুয়ালি ওইটা তো না, বলে দিত সময়টা। সেরমভাবে কথা হলো। ঠিক 9টার সময় সবাই পাড়ার রকে এসে দাঁড়িয়ে আছে। তুহিনও বেরোয়। তুহিন বলে, দিদি, মাকে বললাম বাবাইয়ের বাড়ি যাচ্ছি। বাবাই খুব মেধাবী ছেলে, তাই জন্য বাবাইয়ের নামটা বারবার এখানে আসছে। যা হতো বাবাইয়ের ঘাড়েই আমরা চাপাতাম। গেলাম, বাবাইয়ের কথা বললে বাড়িতে আশা করি কেউ সেরকমভাবে কিছু বলতো না। বেরিয়েছি, সবাই বলল এক জায়গায় দাঁড়িয়ে, কী রে কত দেরি করলি? আমি বললাম দাঁড়া, মা না খাইয়ে ছাড়ছিল না, মা বললো খেয়ে দিয়ে যা, এসে শুয়ে পড়বি, তাই দেরি হয়ে গেল। ভালো কথা।
এইবার আমরা টার্গেট করলাম 9টার সময় কারোর বাড়ি চুরি করাটা সম্ভব না। যতই আমাদের গ্রাম্য পরিবেশ হোক, তা বলে 9টার সময় মোটামুটি আওয়াজ পাবে আর অত তাড়াতাড়ি মানুষ ঘুমায় না। তো কি করা যাবে? তো একজনকে আমার বাড়িতে পাঠালাম, পাঠিয়ে বলতে বললাম যে কালকে তো স্কুল ছুটি আছে, শনিবার রাতে গেছি, কালকে রবিবার, কালকে ছুটি, কাকিমা তুই না বাবাইয়ের বাড়িতে থাকবে আজকে। এরকম করে ও সবাইকে চিঠির যেরকম মানে দেয় মাস্টার মশাই, সবার বাড়িতে গিয়ে গিয়ে যতগুলো ছেলে আমরা ছিলাম 5 জন, 3 জন আসেনি, 5 জনের বাড়িতে ওকে বলে আসে যে আজকে আমরা বাবাইয়ের বাড়িতে থাকবো, পড়াশোনা করব, সামনে পরীক্ষা তো আমরা প্র্যাকটিস করব। আর মাঝে মাঝে আমরা এরকম করতামও। তো বলা হলো, এবার রাতের বেলা গিয়ে আমরা একটা মাঠে বসে আছি, মাঠে চুপচাপ বসে আছি 5 জন। ওইদিকে অতটা গ্রামের লোক আসা যাওয়া করে না, আর রাত প্রায় 11টা বাজে, তো অত রাতের বেলা ওইদিকে তো কেউ যায়ই না। দেখলাম সবার বাড়িতে মোটামুটি লাইট বন্ধ হলো, শুয়ে পড়েছে। এবার যেই বাড়িটায় আমরা চুরি করতে যাব সেই বাড়িটায় দেখছি লাইট জ্বলছে। এবার আলোচনা করছি, কী রে এখনো পর্যন্ত তো ওরা ঘুমায়নি, তাহলে না ঘুমালে আমরা চুরিটা করব কি করে? তো সবাই বললো তাহলে কি হবে, রাতে আমরা এত মানে বসে জল্পনা কল্পনা করলাম, সব কি আমাদের ভেস্তে যাবে, নষ্ট হয়ে যাবে? তো তুহিনের মাথার বুদ্ধি খাটিয়ে তুহিন বলল, আরে না, চল কাঁচা আমও পাবো, এছোড়ও পাবো, যাবি? বলল কোথায়? আরতি পিসির বাড়ি। বললো আরতি পিসির বাড়ি যাব? আরতি পিসির, এবার কথাটা বলি, আরতি পিসির বয়স হয়েছিল 56 বছর, প্রচণ্ড রোগে ভুগছিল। আরতি পিসি কিন্তু মারা যায়, বাড়িতে কেউ থাকে না, আর ওনার ছেলে পেলে সব বাইরে থাকতো। পিসি মারা যাওয়ার পর কাজ করে ঘর তালা দিয়ে চলে গেছে। আরতি পিসির কিন্তু ওই ভিটেতে একটা আম গাছ, প্রচণ্ড টক আম হয়, আর একটা বিশাল বড় একটা পুরো মানে উঠোনটা ছাওয়া করে থাকে একটা কাঁঠাল গাছ আছে। তাহলে আমাদের কথা হলো আরতি পিসির বাড়ি যাব, কারণ যেখানে আমরা চুরি করতে যাব তারা এখনো ঘুমায়নি। এবার অত রাত অবধি তো বাইরে থাকা যাবে না, কেন আমাদের তো বাবাইয়ের বাড়িতে যেতে হবে। এবার আমরা তখন সবাই মিলে আরতি পিসির বাড়ি যাচ্ছি। আরতি পিসির বাড়িটা ছিল একটা ধান ক্ষেত করতো, আল দিয়ে গিয়ে একটা সামনে পুকুর থাকতো, মানে পুকুর ছিল, ঠিক পুকুরের পেছনে আরতি পিসির বাড়ি ছিল। ওই দিকটা একদম ফাঁকা। আমাদের না ভয় লাগছে, ওই যখন মাঠের আল দিয়ে যাচ্ছি, বৃষ্টি হয়েছে আগের দিন, মাঠ তো ভেজা কাদা, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া চলছে, আর রাতের নিস্তব্ধতা, চারপাশে ঝিঝি পোকার শব্দ ছাড়া কিচ্ছু নেই। হেঁটে হেঁটে আল দিয়ে যখন ধরে যাচ্ছি, একটা কী যে ভয় আমাদের লাগছে, গাটা যেন শিরশির করছে সবার। আমরা 5 জন আছি, একে একে আল দিয়ে হাঁটছি, একজনের হাতে ছুরি নিয়েছে, একজনের হাতে একটা ব্যাগ, জিনিস তো নিতে হবে। কোনো রকম পুকুর পর্যন্ত যাই, যাওয়ার পর গোপাল বলে যে বন্ধুটা ছিল, ওকে আমরা বেটে বেটে করে ডাকতাম, কারণ ও হচ্ছে সব থেকে হাইটে শর্ট। তো গোপাল বলল যে দেখ, আমার না কেমন লাগছে, আরতি পিসি মারা গেছে প্রায় 2 বছর হয়ে গেল, এইদিকে কেউ আসা যাওয়া করে না। আর শুনেছি নাকি আরতি পিসি মানে মারা যাওয়ার পর আরতি পিসির নাকি আত্মা আছে, সবাই নাকি এইদিকে ওই জন্য আসে না। আমরা বললাম দূর, ও আত্মা আছে, আরতি পিসি কি সুসাইড করেছে নাকি? আমরা জানি অপঘাতে মৃত্যু হলে কেউ সুসাইড করলে তার আত্মা থাকে, আরতি পিসি তো রোগে মারা গেছে, আরতি পিসির তো শরীর খারাপ হয়েছিল, বা 56 বছর 57 বছর বয়স, মারা যাবে না? আর অনেক রোগ ছিল, রোগে ভুগছিল তো। তো যাই হোক, আমরা পুকুর পাড় দিয়ে 5 জন লাইন দিয়ে আস্তে 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 আরতি পিসির যে বাগান, সেখানে ঢুকলাম। পুরো পাতা পুড়ে মানে একদম জঙ্গল হয়ে গেছে, বাড়ির চারপাশে জঙ্গলে জঙ্গল। আমরা ঢুকেছি আস্তে আস্তে, যে যখন আমরা দেখছি, মানে আমাদের কাছে টর্চ টর্চ কিছু নেই, ফোন নেই তো ওই সময়, আমরা দেখছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে, অতটা গেছি, অন্ধকারে সয়ে গেছে, অতক্ষণ মাঠে বসেছিলাম। গাছে না টক আম বলে হয়তো কেউ যায় না, জানি না, প্রচুর আম গাছে পুরো ভর্তি হয়ে রয়েছে। এবার
আম গাছটা কিন্তু বড় না, কিন্তু এঁচোড় গাছটা অনেক বড়, কিন্তু এঁচোড় একদম গোড়া দিয়ে হয়েছে, তবে এঁচোড়ও খুব একটা ভালো না। তাও যখন গেছি রাতের বেলা একটা আনন্দ, এটা আমরা চুরি করব, নিয়ে যাব, হ্যাঁ মানে একটা আনন্দ। গোপাল বলল, দাঁড়া, আমি আম গাছে উঠি। গোপালের আবার সাহস মারাত্মক। তা আমরা বললাম, বেটে তুই উঠবি, দেখ কোনো অঘটন ঘটাস না কিন্তু, তাহলে পরে আবার সবাই তো ফেঁসে যাব না, ওর যদি কিছু হয়। এখন আমাদের সাবধানে থাকতে হবে। বেটে বলল, চিন্তা করিস না, চুপচাপ থাক, এইদিকে মাঠের কেউ আসে না, কোনো ভয় নেই ভাই, আমি উঠছি, তোরা আমগুলো তুলবি ব্যাগে। তবে হ্যাঁ, একটা ভয় তো সবার আছে, মানুষের ভয় না, ভূতের ভয়। তো বলল যে যত তাড়াতাড়ি পারিস তুলে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাবো ভাই, বেশিক্ষণ থাকা যাবে না, কথা মতো কাজ। বেটে গাছে উঠে গেল, জুতো খুলে গাছে উঠলো। এবার ও ডালে বসে বসে একটা করে আম পাড়ছে, আর আমরা ব্যাগটা নিয়ে গেছি বড়, দুজনে মিলে ব্যাগটাকে ধরে রেখেছি, ও ফেলছে পুরো ব্যাগের নিচে। বেশ 7-8 কিলো আম পাড়া হয়েছে, প্রচুর আম তো। 7-8 কিলো আম পাড়ি, পেরে নিয়ে ও নাবে। আর এঁচোড় তো একদম নিচে, ছুরি দিয়ে কাটতে হবে এঁচোড়। তো যখন আমরা এঁচোড় কাটবো, এঁচোড়ের যে গাছটা রয়েছে মানে কাঁঠাল গাছটা, সেইটা না ওই আরতি যে মানে পিসি ছিল, ওই আরতি পিসির না একদম বাড়ির মানে গায়ে আর কি লাগানো। তো যখন আমরা ওই এঁচোড় পাড়তে যাই, মানে কাটতে যাই, তখন না কেউ যেন, মানে আমি বলছি আমারই একটা গায়ে শিহরণ হচ্ছে, মানে যেখানে কেউ থাকে না বছর দুয়েক, বাড়িটা পুরো বন্ধ, পাতা পুরো ভর্তি হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, গাছগাছালিতে ভরা। ঘরের ভিতর থেকে জানলা রয়েছে, আর জানলার পাশেই হচ্ছে ওই কাঁঠালের গাছটা। নাকে নাকে খনা খনা গলায় বলছে, এই আমার গাছ দিয়ে কিচ্ছু নিবি না। এই কথা একবার আমরা শুনি সবাই, গলাটা খুব মানে বলে না ভারী গলা, মানে রেগে গেলে মানুষের যেরকম বলে, মনে হচ্ছে তুমি একটা মানুষকে অনেক রাগাচ্ছ, সেই মানুষটা হয়তো তোমাকে চুপচাপ দেখছে দেখছে, তারপর মানুষটা যখন ধরো তোমার উপর খুব রেগে গেল, রেগে গিয়ে মানুষটা তখন কি করবে, যে রেগে গিয়ে ভারী গলায় বলে, ঠিক ওই রকমভাবে না বলে। যখন এই কথাটা বলে তখন না সবাই তাড়াহুড়ো করে পুকুর পাড়ে ছুটে চলে আসে, এসে বলছে যে কিরে, এই দেখ, এই আরতি, আরতি পিসিরই তো গলা রে, আরতি পিসি তো মারা গেছে। এবার তিনজন প্রচণ্ড ভয় পায়, তিনজন। তো এবার আমাদের যে ভাই, সে তখন বলছে, "হ্যাট, এই আমাদের এই বন্ধুদের মধ্যে কেউ করেছে, শয়তানি করেছে, আরতি পিসি 2 বছর আগে মারা গেছে, আরতি পিসি এখন রাতের বেলায় এসে ভয় দেখাবে, হ্যাঁ কাঁঠালের জন্য, পাগল নাকি রে, কাঁঠাল পড়ে ফেটে নষ্ট হচ্ছে, দিনের বেলা লোক এসে নিয়ে যায়, হ্যাঁ গ্রামের অনেকে দিনের বেলা আসে নিয়ে চলে যায়, হ্যাঁ বলছে আরতি পিসি খুব ভয় দেখাতে আসবে, পাগল নাকি, তোদের মাথা খারাপ হয়ে গেছে, দেখ গে হয়তো কেউ তোদের মানে ওরা ভাবছে কি, ওদের মধ্যে কেউ ওরকম মোটা গলা করে ভয় দেখিয়েছে।" ওরা পুনরায় আবার গেছে, গিয়ে ওরা ভয় তো আছেই, ওরকম একটা হয়েছে, ভয় ভয় তো ওদের কাজ করছেই। ওরা কি করেছে, ওই জানলা যে আছে কাঠের জানলাটা ভেজানো, জানলাটা লক করা নেই কিন্তু আটকানো রয়েছে, শক্ত করে আটকানো। তুহিন কি করে, ওই দরজার পাল্লাটাকে আঙুল দিয়ে এরকম নিচ থেকে একটু ফাঁকা ছিল, ধরে টেনে খোলে। ও মা, বলছে যখন খুলি না, তখন দেখছি আরতি পিসি পুরো মানে বিধ্বস্ত, মানে কি বলবো, সেই যে দৃশ্য, মানে আমি তো একা দেখিনি, আমার সাথে আরও দুজন ছিল, আর দুজন তো দূরে দাঁড়িয়ে ছিল, মানে ভাই আর ভাইয়ের সাথে আরও দুজন, তিনজন দেখেছে। বলছে আরতি পিসি চুল ছেড়ে দাঁড়িয়ে রয়েছে, বিকট মানে তার রূপ, মানে হাওয়া নেই, বাতাস নেই, কিছু নেই, চুলগুলো বড় বড় ছিল তো, চুলগুলো যেন উড়ছে, মানে কি একটা পৈশাচিক হাসির শব্দ যখন জানলাটা খুলি। মানে এমনভাবে আমরা ওই আমের ব্যাগ, জুতো, ওই যে নাটা যে বললি, যে যাকে বলছিলাম বেটে বেটে, ও যে আম গাছের গোড়ায় জুতো রেখেছে, সেই জুতো ওখানেই পড়ে আমরা সব ফেলে দিয়ে শুধু ছুরিটা হাতে ছিল, বাছার জন্য ওইটা ফেলিনি, কারণ লোহা। সবাই সবাইকে ধরে মানে দে
দৌড় ওখান থেকে, যে যার মতো দৌড়ে একদম সেই পুকুর পাড় থেকে মাঠের আল দিয়ে দৌড়ে এসে রাস্তায় পড়ি। রাত আমরা জানি না আনুমানিক কখন কটা বাজে, কিচ্ছু বলতে পারবো না। চারপাশটা পুরো নিস্তব্ধ, আকাশে আবারও মেঘ জমেছে, আকাশে গুম গাম হচ্ছে, হাওয়া চলছে প্রচণ্ড। রাস্তার মধ্যে সব বসে পড়ি ভয়তে, মানে এত ভয় লাগছে। ভাই বলছে, দিদি আমরা এখানেই যদি ঘটনাটা শেষ হতো ভালো হতো, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়নি দিদি। আমরা তো ব্যাগ ফেলে আসি, জানি বাড়িতে গেলে তো কপালে আছেই, তাও আমরা ভাবলাম কোনো ব্যাপার না, চলো বাঁচি তো আগে, কি না কি ব্যাপার। আর আমরা তো দেখেছি ওটা আরও তো বেশি। বলছে আমরা তো ব্যাগ জুতো যা ভরেছিলাম আম সব তো ফেলে চলে আসি, যখন রাস্তায় এসে কুকুরের মতো আমরা 5 জন হাঁপাচ্ছি ভয়তে, এত ভয় পেয়েছি 5 জন, মানে কিছুক্ষণ তো কথা বলতে পারিনি। তারপর আমরা বলছি যে চল চল আমরা এখান থেকে উঠে পালিয়ে যাই, আর কোনো দিন আমরা আর আসবো না। ওইদিকে তো দিনের বেলাও কেউ যায় না, এই জন্যই যায় না, আমরা আর কোনো দিন ওইদিকে যাবো না। আমরা নিজেরা ভয়তে একে অপরকে বলছি। হঠাৎ বানটি যেটা দেখালো না, মানে এই জিনিসটা সাধারণ, তোমরা ভাবো যদি তোমাদের সাথে এরকম হতো তোমরা কি করতে। আর যদি এটা, ওরা মোটামুটি একটা এজের ছিল, 17, 18, 19 বছর, যদি আরও ছোট ওরা থাকতো হয়তো সেদিন 5 জন মারাই যেত, প্রাণ চলে যেত 5 জনের। বলছে দিদিভাই বানটি কথা বলছে না, গায়ের মধ্যে এরকম করে চিপিয়ে বলছে হুম 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 হুম, মানে পেছন দিকে দেখাচ্ছে। আমরা তো বানটির দিকে মুখ, যে দিক দিয়ে আমরা দৌড়ে এসেছি সেদিকটা আমাদের পেছনে, আমরা তো বানটির দিকে মুখ করে বসে আছি। বানটি বলছে হুম হুম। আমরা যখন বললাম কি হুম হুম, মানে দেখ, যখন আমরা পেছনে ঘুরে তাকাই না, কি বলবো, ওই মুহূর্তে দেখছি ঠিক আলের মাঝখানে আরতি পিসি দাঁড়িয়ে আছে। আমরা ওই দেখে ও মা গো বাবা গো বাঁচাও 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 করতে করতে 5 জনে দে দৌড় পুরো বান্টির বাড়ি। বান্টির মা বুঝে গেছে, কারণ আমরা এরকম করতাম তো, মারা সব বোঝে। বান্টির মা বললো কার বাড়ি চুরি করতে গেছিলিস? হ্যাঁ, ব্যাগ কোথায়, জুতো কোথায়, কিরে? কেউ কোনো কথা বলে না। বান্টি শুধু বলল মা আজকে আমরা বিশাল ধাওয়া খেয়েছি মা। বান্টির মা বলল মান সম্মান তো ডুবিয়ে দিবি, সকালেই তো ঝগড়া করতে আসবে। বলছে মা আমরা মানুষের হাতে ধাবা খাইনি মা, আমাদের ধাবা করেছিল আরতি পিসি। বলছে আরতি, কোন আরতি পিসি? বলছে মা ওই যে মাঠের ধান মাঠের পাশে পুকুর পাড়ে যে আরতি পিসি 2 বছর আগে মারা গেছে অসুখে। ওর মা শুনে বান্টির মা মাটিতে বসে পড়েছে। বলছে কি কি বলছিস তোরা? মাসিমা তো মারা গেছে, মাসিমা তোদের ধাবা কি করে করবে, পাগল নাকি কি রে, তোরা কি নেশা করছিস? তখন তুহিন ভাই সাথে থাকা আরও 3 জন সবাই বলে যে হ্যাঁ, যারা 2 জন দূরে দাঁড়িয়েছিল আরতি পিসিকে ঘরের ভিতর 3 জন দেখেছিল, তারা 2 জনও প্রত্যক্ষ দেখে নিয়েছে যখন মাঠের আলে দাঁড়িয়েছিল। মাঠের আলে দাঁড়িয়ে একটা পৈশাচিক হাসি, কারণ সেই হাসিতে বোঝালো আমার বাড়ির, আমার ভিটের, আমার যে গাছ, সেই গাছের ফল নিয়ে যাওয়ার মতো ক্ষমতা কারণ নেই, তোরাও বেরোতে পারিস নি। বহুবার আমরা শুনেছি ওখানে কোনো জিনিস কেউ আনতে গেলে কিছু একটা ঘটে, তবে যে আনিনি এও না, দিনের বেলা গিয়ে অনেকে আবার জিনিস নিয়েও এসছে। কিন্তু হয়তো সেদিন আমরা গেছিলাম রাতের বেলা, শনিবার ছিল, হয়তো ছোট মনে অতটা জানি না, পূর্ণিমা অমাবস্যা একাদশী বা আদার্স কোনো কিছু উপলক্ষ ছিল কি না, আমাদের সাথে ঘটেছিল এই ঘটনাটা। আমাদের তুহিন ভাই বলে দিদি ওই বাড়িটা আজ আর নেই দিদি, ওই বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে। ওনার ছেলে এসে বাড়িটা ভেঙে পুরো মাঠ করে দিয়ে ওখানে এখন চাষ হয়। আর যে ধানের চাষ হতো আগে, পুকুরটা ছোট হয়ে গেছে আছে, ওই পুকুরেও কেউ এখনও যায় না।
আর যারা চাষ করে মোটামুটি তারা কখনো কখনো মাছ টাছ তোলে, কারণ ওই জায়গাটা বিক্রি করে দিয়েছে একজনকে। তবে এখনও শোনা যায় কখনো কখনো নাকি যারা মাঠে চাষ করতে যায় অনেকে রাতের বেলা চুরি হওয়ার জন্য, বা রাতে অনেক সময় যায় তো মানে সন্ধ্যার দিকে, বলে এখনও নাকি কাউকে দেখা যায় যে হেঁটে ওই জমির দিকে আসছে, নাহলে জমির দিক থেকে হেঁটে মাঠের আল দিয়ে চলে যাচ্ছে, ঠিক চুল ছাড়া, শাড়ি পরা, ঠিক যেটা অনুমান করা যায় সেটা হচ্ছে আরতি পিসি ছাড়া আর কেউ না। তার বাড়ি নেই, হয়তো সে অন্য কোথাও আশ্রয় নিয়েছে, কারণ পেছন দিকে আরো জঙ্গল আছে, বন আছে, বাঁশবাগান আছে, ওইদিকে বাড়িঘর নেই, ওইদিকে চাষি হয়, হয়তো ওইদিকে থাকে, কিন্তু তার জমিতে, তার ভিটেতে এখনো আরতি পিসিকে দেখা যায়, এখনো দেখা যায়। এখন তো লোকবসতি অনেক হয়ে গেছে, যে ধানের মাঠ ছিল সেখানে আর ধান চাষ হয় না, কিন্তু আত্মাটা থাকে, আত্মাটা কোথাও না কোথাও আছে। এখন জানি না সেটা এখন মানুষের ভুল কি না চোখের, বা হয়তো যারা বলে তারাই তো ওই জমিটায় চাষ করে, হয়তো মিথ্যে কথাই বলে তাদের জমিতে যাতে কেউ ফলন চুরি করতে রাতের বেলা না যায়, হতে পারে মিথ্যে গুজব রটাচ্ছে। কিন্তু যেটা আমরা দেখেছিলাম 5 বন্ধু, আমরা আজও সবাই বিয়ে করেছি, মোটামুটি আমাদের সব বন্ধুর বিয়ে হয়ে গেছে, সবাই নিজ নিজ জীবনে নিজের পায়ে দাঁড়িয়ে, কেউ বিজনেস, কেউ চাকরি করছে, সবাই এস্টাবলিশড হয়ে গেছে। কিন্তু এখনো আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করি যে আমাদের সাথে কি ঘটেছিল। দর্শক বন্ধুরা, ঘটনাটা ঠিক অন্যরকম, বেশ ভালো আর বেশ ভয়ঙ্কর। আমি ভাবছি যে চুরি যখন করতে গেছিল তখন মানে দেখেছিল ঠিক আছে, ভয়তে তো পালিয়ে আসে, কিন্তু যখন মাঠের আলে এসে দাঁড়িয়েছিল ওই সিচুয়েশনটা ভাবো তো কতটা ভয়ের, ভাবো তো, মানে যদি ভাবো, মানে দর্শক বন্ধু তোমরা ঘটনাটা শুনছো, তোমাদের সাথে এরকম হতো যে পেছু ছাড়ছে না, সেবার পেছনে পেছনে চলে এসছে, মানে হরেবল একটা স্টোরি। মানে আমি ঘটনাটা শুনেই আমি বলেছি যে আমি ঘটনাটা খুব তাড়াতাড়ি বলবো ঘটনার। আর তুহিন ভাই অবশ্যই ঘটনাটা শুনছে, কেন ভাই ভাইয়ের পরিবার শোনে। আর হ্যাঁ, ভাই বলেছে যে দিদি ভাই তুমি এই কথাটা লাস্টে বলো, আমি বলে দিই তুহিনের হয়তো বউ মানে বোন শুনছো, বা তার সন্তান শুনছো, অথবা তুহিন ভাই বা আদার্স যে গোপাল বান্টি তারাও যদি তাদের পরিবার শুনে থাকো, তাহলে এটা অনেক আগে ঘটে গেছে, 1985-86 সালের ঘটনা। আজকে মনে ছিল ঘটনাটা ঘটেছিল বলে আমাকে শেয়ার করেছে, আমি তাতে খুব মানে তোমাদের কাছে কি বলবো, কৃতজ্ঞ যে এত ভালো একটা ঘটনা শেয়ার করেছো। পরিবারকে যেটা বলার, এই নিয়ে কেউ যেন মতবিরোধ, অশান্তি, ঝগড়া, বকাবকি করো না, কেন অনেকেই আছে যে জিনিসটা শুধু বান্টির মাই জানতো, আর আদার্স কারোর বাড়িতে এই ঘটনাটা জানতো না যে কি হয়েছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে কারো শরীর খারাপ এসব কিছু হয়নি, নর্মাল ছিল, তবে কয়েকদিন ওরা ঝিমিয়েছিল একটু, মানে রাতে ঘুমাতে পারতো না, ওইটাই ভয় লাগতো, ওই দৃশ্যটা দেখেছিল, মানে চুল ছাড়া অবস্থায় ওরকমভাবে দাঁড়িয়ে আছে, বিকট একটা বিভীষিকা ভরা মুখ, একটা বিকট পৈশাচিক হাসি, এছাড়া কিছু না। তবে বাচ্চা বয়সে চুরি সবাই করে, চুরি করতে গিয়ে তার ফল কিন্তু এরা পেয়েছে। তো একটাই কথা পরিবারের কাছে, যে ঘটনাটা যদি আপনারা কেউ শুনে থাকেন তাহলে পরে অবশ্যই আপনাদের সন্তানদের বকবেন না, কারণ এরম অভিজ্ঞতা হয়েছিল বলেই আজকে কিন্তু অভিজ্ঞতাটা আজকে সোশ্যাল প্ল্যাটফর্মে উঠলো, আর একটা ইতিহাস হয়ে রয়ে গেল। যতদিন চ্যানেল থাকবে আপনার ছেলের ঘটনাটা অবশ্যই থাকবে। যাই হোক দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো তোমরাই জানাবে। আমার তো খুব খুব ভালো লেগেছে, সিরিয়াস বলছি, কয়দিন ধরে শুধু বাড়ি ভাড়া আর ওই বাড়িতে যাওয়ার পর, ফ্ল্যাটে যাওয়ার পর ঘটনা পাচ্ছি, এখনও অনেকগুলো বাড়ি নিয়ে ঘটনা আছে। এখন জায়গা না প্রচণ্ড খারাপ হয়ে গেছে, জায়গায় জায়গায় কিছু না কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছেই। তো যাই হোক, আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলো, কমেন্টে জানিও, বেশি বেশি করে কমেন্ট করো। এখন তোমাদের কমেন্ট পড়বো, নামগুলো পড়ে আজকের মতো ইতি টানবো। চলো চলো এবার আমরা কমেন্টগুলো পড়ি, ঠিক আছে? আচ্ছা, আমাদের পরশু দিনে দেখি, আহ ওহ দারুণ, মনটা না সিরিয়াস খুশি হয়ে গেল, জানো তো, আমার বলি না আমার পরিবার তোমরা সিরিয়াস। আহ মহাদেব মহাদেব পাল বলেছ বোরিং, আচ্ছা। আর
একদম মুখ্যম উত্তর দিয়েছে আমার সৈনী ছোট্ট বোন। সত্যি বোন, হ্যাটস অফ, সিরিয়াস, খুব ভালো প্রতিবাদ করেছো। বলেছো এতই যখন বোরিং লাগছে তাহলে ঘটনা শুনছেন কেন। একদম একদম মানে দারুণ দারুণ উত্তর দিয়েছো। তারপরে কমেন্ট করেছো আয়ান হালদার। আচ্ছা, তারপরে কিষাণু মান্না, সৈনী রয় আমার ছোট্ট বোন। তারপরে কমেন্ট করেছো লিপিকা বেরা দিদিভাই, বলেছো কি দারুণ লাগছে গো বনু, কে বলবে তোমার এত বড় ছেলে আছে। আসলে সবই মায়ের মানে কি বলবো আশীর্বাদ। তাও তো এত রোগে ভুগছি, তোমরা তো জানো কতটা শরীরের অবস্থা খারাপ। তার মধ্যে ফলহারিণী আমাবস্যা 16ই মে, তার মধ্যে আমার সেদিন এত মানে কাজ, বাড়িতে কালী পুজো, তারপর সেদিন শনি জয়ন্তী, মানে সব মিলিয়ে হ্যাট্রিক ডে। ওই দিনের প্রত্যেকটা মানে টিপস, প্রত্যেকটা টিপস সারা দিন ধরে যত আছে সব করতে থাকবে। খুব ভালো একটা সময়, এরকম সময় না, এরকম দিনক্ষণ পাওয়া যায় না, তার মধ্যে শনিবার। তারপর কমেন্ট করেছো রূপা দে, পাপ্পু দে ভাই, শ্রাবণ। তারপর কমেন্ট করেছো কেকা রয়, বনশ্রী কর্মকার দিদি ভাই, ঝুমা চ্যাটার্জি, কেকা রয়, অসীম দাস। তারপর কমেন্ট করেছো হোয়াইট কিং বনু, শ্রাবণী হাজরা, শম্পা মিত্র, রুচিরা হালদার, এস দেব রয়। তারপর কমেন্ট করেছো আমাদের জলি হাজরা দিদি ভাই। তারপরে কমেন্ট করেছো দেখি সানহিতা মিত্র, সুনিতা চন্দ্র দিদি ভাই, পিন্টু ঘোষ, পিঙ্কি দাস বোন, চৈতালি রয়, সুমনা ভট্টাচার্য, এস দেব রয়, হোয়াইট কিং বনু। তারপরে শর্মিলা চক্রবর্তী। খুব ভালো লাগে তোমরা কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করতে থাকবে। নীলিমা সিংহ, সুদীপ্ত ব্যানার্জি, প্রদীপ দাস, সুজাতা দাস, এস আমাদের বাংলাদেশ থেকে আমাদের আব্দুল হক ভাই, সুদীপ রয়। তারপরে আমাদের এস দেব রয় বলেছো দিদিভাই ভূতের গল্প শুনে শুনে রাতে ভূতের স্বপ্ন দেখি। হ্যাঁ হয়তো, কারণ আমরা ঘটনাগুলো যখন শুনি তখন না আমাদের মনে খুব ভালো করে যদি খুব মাইন্ড করে ঘটনাগুলো শোনো না, মনের মধ্যে কোথাও যেন একটা বসে যায়। আমরা সেগুলোকে নিয়ে নিজেরাই কিন্তু ভাবতে থাকি নানা রকম জিনিস, যার কারণে কিন্তু আমাদের এই জিনিসগুলো হয়। ঠিক আছে, আমরা রাতের বেলা স্বপ্ন দেখি, দেখবে বিশেষ করে কোনো জিনিস নিয়ে হয়তো কোনো খুব ডিপ্রেশন করছো, খুব চিন্তা করছো, দেখবে সেই জিনিস নিয়ে স্বপ্ন আসবেই, এটা বাস্তব, এটা হয়, কারণ আমাদের মাইন্ড পুরো খেয়ে নেয় ওটাকে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, বড় মায়ের আশীর্বাদ সবার 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 উপরে থাক। সামনে যে 16 তারিখ আমাবস্যা, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। প্রচুর 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 আমি টিপস আনবো তোমাদের জন্য, টিপসগুলো অ্যাপ্লাই করতে থাকো, জীবনে পরিবর্তন হবেই। ছোট ছোট টিপস করতে খুব একটা হ্যাবক সময় বা পয়সার কোনো দরকার হয় না, বাড়ির রেমেডি ছোট ছোট জিনিস দিয়ে করা যায়। আমি সেরকম ইজিলি যতটা পারবো তোমাদের জন্য রেমেডি আনবো। আর সত্যি কথা বলতে তোমরা যে ফিডব্যাকগুলো দিচ্ছ, দিদি কাজ করে উপকার পেয়েছি, আর মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে, অনেকেই বলেছে দিদিভাই মানে তোমার কাছ থেকে জিনিস নিয়ে, তোমার আশীর্বাদে, বড় মায়ের আশীর্বাদে ছেলে খুব ভালোভাবে পাস করেছে। তো এইটাই আমি চাই, আমার আর কিছু দরকার লাগে না, তোমরা ফিডব্যাকটা অনেস্টলি দেবে। এখন আসবো, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।